প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 11-এর মহাকর্ষ অধ্যায়ের পার্ট 3 এর ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? এর আগের ক্লাসে আমরা অভিকর্ষজ ত্বরণ কি এবং অভিকর্ষজ ত্বরণ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই সম্পর্কে জেনেছিলাম। যারা এখনো আগের ক্লাসটি দেখোনি, আগের ক্লাসটা দেখে নাও, কারণ আগের ক্লাসে আমরা যে পর্যন্ত শিখেছিলাম তারপর থেকেই শুরু হবে। আর আগের ক্লাসটা যদি না তোমরা দেখে থাকো তাহলে তোমাদের অসুবিধা হবে বুঝতে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে আজকে আমরা কি শিখবো? দেখো, আগের ক্লাসে কি শিখেছিলাম ছোট্ট করে একটু মনে করে নিই। আমরা জেনেছিলাম অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল মানে কি ছিল? পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে। অর্থাৎ আমরা তো জানি মহাকর্ষ বল দুটো বস্তুর মধ্যে ক্রিয়া করে। ওই দুটো বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, এই পৃথিবী এবং অপর বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাকেই অভিকর্ষ বল বলে। আর অভিকর্ষ বলের ক্রিয়ায় পৃথিবীর কাছাকাছি যদি কোনো বস্তু থাকে, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর কাছাকাছি যদি কোনো বস্তু থাকে কি হয়? অভিকর্ষ বলের ক্রিয়ায় পৃথিবী পৃষ্ঠের দিকে নামতে থাকে। যে ত্বরণ সহ পৃথিবী পৃষ্ঠের দিকে নেমে আসে সেই ত্বরণকে আমরা কি বলি? অভিকর্ষজ ত্বরণ। আমরা দেখেছিলাম অভিকর্ষজ ত্বরণের রাশিমালা হয় G সমান gm/r²। এখানে প্রত্যেকটা পদের অর্থ বুঝতে হবে। অভিকর্ষ স্মল g অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এই বস্তুটি যে ত্বরণ সহ পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে। আর ক্যাপিটাল জি তো আমরা সবাই জানি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এমটা পৃথিবীর ভর, আরটা পৃথিবীর ব্যাসার্ধ। এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম অভিকর্ষজ ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় একই থাকে না। অভিকর্ষজ ত্বরণের মান কি হয়? পরিবর্তিত হয়। চারটে কারণে পরিবর্তিত হয়। একটা কি? পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরে ওঠার জন্য, পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরে প্রবেশ করার জন্য, আর পৃথিবীর আকৃতির জন্য এবং পৃথিবীর আবর্তন গতির জন্য। আমরা আগের ক্লাসে মনে হয় একটা বিষয় সম্পর্কে, মনে হয় না, আগের ক্লাসে একটি বিষয় সম্পর্কে বিস্তৃত শিখেছিলাম। সেটা কি? পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরে উঠলে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। অর্থাৎ ধরো এই যে জি এর মান, এটা পৃথিবী পৃষ্ঠে ঠিক অভিকর্ষজ ত্বরণ এটা, অর্থাৎ এই জায়গাটায় অভিকর্ষজ ত্বরণ জি। এখান থেকে এইচ উচ্চতায় কোনো একটি স্থানে এই জায়গাটায় অভিকর্ষজ ত্বরণ যদি জি ড্যাশ হয়, আমরা দেখিয়েছিলাম আগের ক্লাসে জি ড্যাশ সমান হয় জি ইন্টু 1 - 2h/r। এখানে প্রত্যেকটা পদ নিশ্চয়ই তোমরা চিনতে পারছো কোনটা কি। এইচটা হচ্ছে কত উচ্চতায় উঠেছি, কোথায়? পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠেছি। আরটা পৃথিবীর ব্যাসার্ধ, আর জিটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, জি ড্যাশটা এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ আমরা শিখেছিলাম। আজকের আমরা আর একটা বিষয় সম্পর্কে জানবো। আজকের আমরা শিখবো পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরে প্রবেশ করার জন্য, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে যদি গভীরে প্রবেশ করি, এদিকে যদি প্রবেশ করি, অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন হবে। অর্থাৎ চারটে কারণে তো অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হয়। আগের ক্লাসে শিখেছিলাম প্রথম কারণটা বিস্তৃতভাবে আমরা জেনেছি। আজকের আমরা দ্বিতীয় কারণ সম্পর্কে জানব। তাহলে আজকের ক্লাসে আমরা শিখবো কি? প্রথমে শিখব পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। কেমন ব্যাপারটা দেখা, একটু বোঝার চেষ্টা করি। আগের দিন কিন্তু শিখেছিলাম পৃথিবী পৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমে যায়। ধরো এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, এটা যদি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত? জি। পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানে, আমরা যদিও সব জায়গায় অভিকর্ষজ ত্বরণ সমান হয় না, কারণ আমরা পৃথিবীকে গোল ধরে নিয়ে দেখিয়েছিলাম জি এর ভ্যালু কত হয়? gm/r², যেখানে আরটা পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ পৃথিবীটাকে আমরা আর ব্যাসার্ধের গোলক ধরেছিলাম। কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ আর ব্যাসার্ধের গোলক নয় তো, পৃথিবীর আকৃতি কি পুরো গোলকের মতো? ফলে পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ ত্বরণ কিন্তু এটা হবে না পৃথিবী পৃষ্ঠে সব জায়গায়, যদি আমরা আদর্শ গণনায় এটা ধরে নিতে পারি।
এখন দেখো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি, এখান থেকে এটা ধরো পৃথিবীর কেন্দ্র সি, এই পৃথিবী পৃষ্ঠ থেকে কিছুটা ভিতরে প্রবেশ করলে ধরো এই জায়গাটা এই স্থানের কোনো একটা বিন্দুতে পি বিন্দুতে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কত হবে সেটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব। বোঝা গেল? তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে ওই কারণেই লেখা হয়েছে, দেখো কি লিখেছি, পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন হয়। আচ্ছা একটু বলি, এই রাশিমালাটা প্রতিষ্ঠা করতে গেলে আগের দিন যে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম না, অর্থাৎ আমরা কি লিখেছিলাম দেখো, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এত, আর পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো একটা স্থানে এই জায়গাটায় অভিকর্ষজ ত্বরণ কি লেখা হয়েছিল, জি প্রাইম সমান কত জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করেছিলাম। কেন? তখন এই বিন্দুটার দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে কত হয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এই এইচ উচ্চতাটা যোগ করে দেওয়া হয়েছিল। আজকের কি আমরা এরকম করব যে পৃথিবীর কেন্দ্রে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এটা, আর এই পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ সমান কত জিএম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার, এই সূত্র। আগের দিন যেহেতু, আমি কেন বলছি ভালো করে বোঝার চেষ্টা করি, দেখো আগের দিন যেহেতু পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ আমরা এটা লিখেছিলাম জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আজকে তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় লিখবো কত, জিএম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার লিখবো। তো লিখে কি করে দেবো, এই দুটো অনুপাত করে দেবো, অর্থাৎ জি ড্যাশ বাই জি সমান কত জিএম বাই আর স্কোয়ার বাই কত জিএম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। আগের দিন যেমন করেছিলাম, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বের করতে গিয়ে যেমন করেছিলাম। কিন্তু কেউ ভাবতে পারো কি অসুবিধা হবে এই সূত্রে বসালে, আগের দিনের মতো করলে, অর্থাৎ উচ্চতার জন্য যে অভিকর্ষজ ত্বরণের যেমন পরিবর্তন হয়েছিল, গভীরতার জন্য আমরা যদি সেই একই রকম সূত্র বসিয়ে করতে চাই, কি সমস্যা তৈরি হবে, কি সমস্যা তৈরি হবে বলো তো। আসলে দেখো, আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যখন এইচ উচ্চতায় চলে যাচ্ছি, পৃথিবীর সমস্ত ভর কিন্তু এই বিন্দুতে ক্রিয়া করছে। আমরা বলেছিলাম নিউটনের মহাকর্ষ সূত্র বিন্দু ভরের ক্ষেত্রে প্রযোজ্য, আর পৃথিবীর সমস্ত ভর আমরা ওর কেন্দ্রে জমা আছে বলে ধরে নিই। একদম প্রথম ক্লাসে কিন্তু এটা আলোচনা করা হয়েছিল। ফলে আমরা যখন পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যাব, সমস্ত ভর সি বিন্দুতে আছে বলে ধরে নিতে পারি। কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে যখন এইচ গভীরতায় নামবো, দেখো আর সমস্ত ভর সি বিন্দুতে নেই। কেন সি বিন্দুতে নেই? কারণ এই যে আমরা আর মাইনাস বড় হাতের আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলক করলাম, এইটুকুনির ভর, এই অংশটুকুনির ভর, যেটুকুনি ডট ডট দিয়ে দিচ্ছি, সেইটুকুনির ভর এই সি বিন্দুতে ক্রিয়া করবে। এই বাকি অংশটা যেটুকুনি ফাঁকা আছে, সেটুকুনির ভর কিন্তু আর সি বিন্দুতে থাকবে না, কারণ আমরা এই বিন্দুতে নেমে এসেছি। ওই ভরটা আর এই বিন্দুতে ক্রিয়া করবে না। কিন্তু যখন উচ্চতায় চলে যাচ্ছিলাম, তখন দেখো সমস্ত ভর ওই বিন্দুতে ক্রিয়া করছিল, কারণ আমরা ভিতরে যখন প্রবেশ করছি, তখন এই ভরটা মহাকর্ষ বলের ক্ষেত্রে আর কোনো ভূমিকা পালন করবে না। এইটুকুনি অংশের ভর, এই সাদা অংশটুকুনির ভর। ফলে আমরা এই জি ড্যাশ যখন বের করছিলাম, আচ্ছা এই পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ যখন গণনা করছিলাম, তখন এই এমটা বসানো যাবে না। কেন বলো তো এমটা বসানো যাবে না? কারণ এমটা ছিল, এই যে এমটা, এটা কি ছিল, পৃথিবীর ভর, পুরো পৃথিবীটার ভর। কিন্তু আমাদের এখন কি করতে হবে, এই যে অংশটুকুনি, এই সাদা অংশটুকুনি, যেটাকে আমি আবার এই নীল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, ডট ডট করে দিলাম, এই অংশটুকুনির ভর কি করতে হবে, বাদ দিতে হবে। কারণ এইটুকুনি আর এই জি ড্যাশের ক্ষেত্রে ভূমিকা পালন করছে না। কেন? যেহেতু আমরা পি বিন্দুতে সরে এসেছি, ওইটুকুনি বাইরে চলে গেছে, পি বিন্দুর বাইরে ওই ভরটুকুনি ভূমিকা পালন করছে, তাই আমি ওইটুকুনি আর ধরতে পারবো না। বুঝতে পারলে? ফলে আগের সঙ্গে এটার কি তফাৎ দাঁড়ালো, এটার এই তফাৎটাই দাঁড়ালো যে পৃথিবীর কেন্দ্রে যখন অভিকর্ষজ ত্বরণ বা পৃথিবী পৃষ্ঠ থেকে যখন ভিতরে প্রবেশ করব, তখন অভিকর্ষজ ত্বরণ গণনার সময় ভরটা পরিবর্তিত হয়ে যায়। সমস্ত ভর আর অভিকর্ষজ ত্বরণে ভূমিকা পালন করে না। তাই আমরা এই সূত্রটা এখানে বসিয়ে গণনা করতে পারবো না, যেটা উচ্চতার ক্ষেত্রে করতে পেরেছিলাম, এখানে সেটা করতে পারবো না। তাই আমরা একটুখানি আলাদা সমাধান করব, আলাদাভাবেই সমাধান করার চেষ্টা করব। কিভাবে করছি দেখো, আমরা ধরছি যে পৃথিবীর ব্যাসার্ধ কত ধরেছিলাম আর পৃথিবীর উপাদানের ঘনত্ব, পৃথিবীর বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, তার একটা গড় ঘনত্ব ধরে নিচ্ছি রো। কি করছি দেখো ভালো করে, ধরি পৃথিবীর উপাদানের গড় ঘনত্ব, পৃথিবী যে উপাদান দিয়ে তৈরি তার গড় ঘনত্ব হচ্ছে রো, এই সমস্ত উপাদানের গড় ঘনত্ব রো। ফলে দেখো পৃথিবীর আয়তন কত আসবে,
পৃথিবীর আয়তন আমরা লিখতে পারি কি, পৃথিবীর আয়তন হবে 4/3, পৃথিবীকে গোলক ধরে নিয়ে যেতে 4/3 পাই আর কিউব, নাকি? আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ, ফলে আয়তন হবে 4/3 পাই আর কিউব। ফলে পৃথিবীর ভর কত হবে বলো তো? দেখো পৃথিবীর ভর এম, ক্যাপিটাল এম সমান কত লিখতে পারি? পৃথিবীর আয়তন ইন্টু ঘনত্ব। এই হলো পৃথিবীর ভর। বোঝা গেল? আমি চেঞ্জ করছি, আমাদের এই ভরটা এখানে সমস্যা তৈরি করছিল, তো তাই ভরটাকে একটু আলাদা আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারলে এটা কি। ফলে দেখো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত লিখতে পারি? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ আমরা বের করে রেখেছিলাম, জি সমান আগের ক্লাসে শিখেছিলাম, আমরা জানিও সমান gm/r², এটা সবাই জানি, তাই না? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, সেই মানটাকে দেখো আমরা চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি? এই জি থাকলো, জি এম এর জায়গায় অর্থাৎ পৃথিবীর ভরের জায়গায় কি বসাচ্ছি? 4/3 পাই আর কিউব রো বাই r²। নাকি বুঝতে পারলে না? এই পৃথিবীর ভরের জায়গায় আমি 4/3 পাই আর কিউব রো বসিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারলে এখানে কোন উপাদানটা কি? আরটা পৃথিবীর ব্যাসার্ধ, রোটা ঘনত্ব। ফলে কাটাকুটি হলে কি হবে? কাটাকুটি হলে দেখো জি সমান আসছে r² আর আর কিউব কাটাকাটি হয়ে যাবে, কেটে গেলে 4/3 জি পাই আর রো, এইভাবেও লিখতে পারি। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা এটাও যেমন লিখতে পারো, এইভাবেও লেখা যায়। সম্পর্কটা কেমন হলো? 4/3 জি পাই আর রো। জিটা জানো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, রোটা কি? পাইটা হচ্ছে ঘনত্ব, এই পাইটা ঘনত্ব নয়, পায়ের মান তো তুমি জানো ধ্রুবক 22/7, আর পৃথিবীর ব্যাসার্ধ রোটা ঘনত্ব। হলো, এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। এখানে দেখো যখন এইচ গভীরতায় নামবো তখন এর মধ্যে কোনটা পাল্টাবে? শুধু এই ব্যাসার্ধটা পাল্টে যাবে। তখন পৃথিবীর ব্যাসার্ধ কত ধরতে হবে? r-h, যেহেতু এইচ গভীরতায় নেমে যাচ্ছে। আমি এইটুকুনি একটু মুছে দিই, আচ্ছা পুনরায় আঁকি জিনিসটা। যখন আমরা এইচ গভীরতায় নেমে যাচ্ছি তখন পৃথিবীর ব্যাসার্ধ কত ধরবো? দেখো এইচ গভীরতায় এই বিন্দুতে নেমে গেছে, তখন পৃথিবীকে আমরা ব্যাসার্ধ ধরতে পারি কত? r-h, এই ব্যাসার্ধে ধরে নিতে পারি। বুঝতে পারলে? ফলে আমরা এই সূত্রে শুধু দেখো আমাদের আর এর জায়গায় r-h বসালে হয়ে যাবে। কিন্তু তখন যে আগে যে সমস্যাটা কি করছিল, ভর একটা সমস্যা করছিল, এখন আর ভর সমস্যা করবে না। কারণ তখন এইটুকুনি অংশের ভর আর বসানোর দরকার নেই। কোনটুকুনি অংশ বলে তো? এই অংশটুকুনি ভর আর আলাদা করে গণনা করার দরকার নেই, কারণ আমরা অভিকর্ষজ ত্বরণের যে রাশিমালা বের করেছি সেখানে কোনো ভর নেই। ফলে ভর আর সমস্যা তৈরি করবে না আগের সূত্রে বসাতে গেলে যে সমস্যাটা তৈরি হচ্ছিল। ফলে আমরা দেখো পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ এটা লিখতে পারি। এবার আমরা কি লিখবো? পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কত? এটা তো বের করে রাখলাম ঘনত্বের আকারে। এবার আমরা কি লিখবো? পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ যদি লিখি সেটা কত আসবে? 4/3 জি পাই r-h ইন্টু রো। দেখো জি পাই যেমন ছিল, রো যেমন ছিল, শুধু আর এর জায়গায় কত বসালাম? r-h। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। আগে যে ভরটা সমস্যা করছিল আর ভর সমস্যা করলো না। তাহলে এটা সেই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এটা, আর পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। আমরা এবার এই দুটো অনুপাত করে দেবো আগে যেমন করেছিলাম। ফলে জি প্রাইম বাই জি করলে কত আসছে? দেখো 4/3 জি পাই r-h ইন্টু রো বাই কত? 4/3
জি পাই আর রো, বুঝতে পারলে? দুটো ভাগ করে দিলাম, দিলে কি কত এলো? জি প্রাইম বাই জি সমান কত এলো? 4/3 জি পাই, 4/3 জি পাই সব কেটে যাচ্ছে, রো কেটে যাচ্ছে, উপরে থাকছে আর মাইনাস এইচ বাই আর, বুঝা গেল? আর মাইনাস এইচ বাই আর কাটাকুটি করে দিলাম। এবার দেখো এই আরটা ভাগ করে দিতে পারি, আর একটু সহজ আকারে লিখতে পারি। কেমন লিখতে পারি? আমরা লিখতে পারি জি প্রাইম, মানে এর পরের লাইনে লিখতে পারি জি প্রাইম বাই জি সমান কত? এটা আর দিয়ে ভাগ করলে 1 মাইনাস এইচ বাই আর। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো? দেখি এক মিনিট। হ্যাঁ দেখতে পাচ্ছ। জি প্রাইম বাই জি, এই আরটা দিয়ে ভাগ করলাম 1 মাইনাস এইচ বাই আর। ফলে এর পরের লাইনে আমরা কি লিখে দিতে পারি? দেখো এর পরের লাইনটা একটু উপরে লিখছি। এর পরের লাইনে আমরা লিখতে পারি কি? জি প্রাইম সমান কত? এটার গায়ে জি গুণ করে দেবো, অর্থাৎ জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এই হলো অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক। এখানে জিটা কি বোঝাচ্ছে? জিটা বোঝাচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। আর জি প্রাইমটা কি বোঝাচ্ছে? পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এই স্থানে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম, আর এই জায়গাটা অভিকর্ষজ ত্বরণ যদি জি হয়, সম্পর্ক কেমন সেটাই আমরা নির্ণয় করলাম। এখন তোমাদেরকে যদি বলা হয় যে জি প্রাইম এবং জি এর মধ্যে কার মান বেশি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ বেশি না পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ বেশি, সেটা আমরা কি করে নির্ণয় করব? দেখো সেটা নির্ণয় করার খুব সহজ একটা পদ্ধতি বলতেও পারবো। জি ড্যাশ সমান কত? জি মাইনাস এই জিটা গুণ করে দিলাম, কত আসবে? এইচ বাই আর ইন্টু জি, নাকি? এই জিটা গুণ করে দিলে এরকম দেখতে আসবে তো, জি মাইনাস এইচ বাই আর ইন্টু জি। অর্থাৎ জি প্রাইম পেতে গেলে আমাকে কি করতে? জি থেকে এই রাশিটুকুনি বাদ দিতে হচ্ছে, তাই না? যেটা কি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ থেকে এই অংশটুকুনি বাদ দিলে তবেই এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ আসছে। কারণ এইচ ড্যাশটাকে আমরা কি ধরেছি? এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ কি হচ্ছে? জি ড্যাশের মান, জি প্রাইমের মান কি হচ্ছে? জি এর থেকে কম হচ্ছে। কেন কম হচ্ছে? যেহেতু এইটুকুনি বাদ যাওয়ার পর এটা আসছে, জি থেকে এটা বাদ যাওয়ার পর এই অংশটুকুনি আসছে, তাই জি ড্যাশের মান জি থেকে কম। অর্থাৎ আমরা কি বলবো? পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরে গেলে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়, কারণ এইচ বাড়বে, বাড়লে এই বিয়োগ ফলটা বেড়ে যাবে, এই রাশিটুকু বেড়ে গেলে বিয়োগ ফলটা জি থেকে এটা যত বড় হবে, দেখো এইচ এর মান যত বাড়াবো এই অংশটুকুনি তত বাড়বে, ফলে কি হবে? ফলে এই বিয়োগ ফলটা আস্তে আস্তে কমে যাবে। তাই পৃথিবী পৃষ্ঠ থেকে বলতে পারি কি, পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরে, যত গভীরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণ তত কমে, যত গভীরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণ তত কম। দেখো যত ভিতরে প্রবেশ করছি অভিকর্ষজ ত্বরণ তত কমছে। এইচ গভীরতায় গেলে অভিকর্ষজ ত্বরণ কত কমে? এইচ গভীরতায় প্রবেশ করলে, এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কতটা কমে যাচ্ছে? এই যে এইচ বাই আর ইন্টু জি পরিমাণ হ্রাস পায়। এইচ বাই আর ইন্টু জি পরিমাণ হ্রাস পায়। বোঝা গেল? এই হলো পৃথিবী পৃষ্ঠ থেকে অভিকর্ষজ ত্বরণের কেমন পরিবর্তন হয়। আচ্ছা একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, আমরা যে এই সূত্র বের করেছি, যদি আমরা এই গভীরতা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রবেশ করতে করতে একদম কেন্দ্রে চলে আসি, মানে আর গভীরতায় চলে যায়, অর্থাৎ এইচ এর ভ্যালু যদি আর এর সঙ্গে সমান হয়, পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, অর্থাৎ আমরা এমন গভীরতায় গেলাম যেটা পৃথিবীর কেন্দ্রে পৌঁছে গেলাম ভিতরে প্রবেশ করতে করতে, সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ কত হবে? দেখো তো, এইচ গভীরতায় প্রবেশ করলে অভিকর্ষজ ত্বরণ কত হয়? দেখি একটু লিখি। আমরা এবার কি বের করবো তাহলে? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ, তাই তো? ভিতরে গেলে কমে, পৃথিবী পৃষ্ঠ থেকে যত ভিতরে প্রবেশ করছি কমছে, তাই না? দেখি গভীরতায় গেলে কত হয়? পৃথিবীর কেন্দ্রে গেলে, পৃথিবীর কেন্দ্রে কি হবে? এইচ এর ভ্যালু আর এর সঙ্গে সমান হবে, ফলে জি প্রাইমের ভ্যালু কত হচ্ছে? দেখো জি ইন্টু 1 মাইনাস এইচ এর জায়গায় আর বসাবো, আর বাই আর,
অর্থাৎ জি ইন্টু কত 1 - 1 জি প্রাইম, অর্থাৎ জি প্রাইমের ভ্যালু কত হচ্ছে 0। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ 0। এই জায়গাটায় ত্বরণ যত ভিতরে প্রবেশ করবে কমতে থাকছে, কমতে কমতে একদম কেন্দ্রে গিয়ে কী হয়ে গেল, 0 হয়ে গেল। তাই ওই জন্যই আমরা পড়েছিলাম যে পৃথিবীর কেন্দ্রে সব বস্তুর ওজন 0 হয়ে যায়, কোনো বস্তুর ওজন থাকে না। কারণ অভিকর্ষজ ত্বরণ আর ভর গুণ করলে তবেই ওজন আসে, তাই না? ওজন আমরা শিখেছি ডব্লিউ সমান কত, এম ইন্টু জি। অভিকর্ষজ ত্বরণ আর ভর গুণ করতে হবে। এখন দেখো জি এর মান যদি 0 হয়ে যায়, পৃথিবীর কেন্দ্রে জি যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাই বস্তুর ওজন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বস্তুর কোনো ওজন পৃথিবীর কেন্দ্রে পাওয়া যায় না। তাহলে আমরা কি শিখলাম দেখো এই সমীকরণ থেকে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ 0। এবার কেন্দ্র থেকে যত বাইরে যাবে অভিকর্ষজ ত্বরণ বাড়বে, পৃষ্ঠে সর্বোচ্চ হবে। কেন? কারণ পৃষ্ঠ থেকে যত প্রবেশ করছে অভিকর্ষজ ত্বরণ কমছে, পৃষ্ঠ থেকে যত প্রবেশ করছে আমরা অভিকর্ষজ ত্বরণের মান কমে যাচ্ছে, কমতে কমতে 0 হচ্ছে। তাহলে কেন্দ্র থেকে যত বাইরে যাবো কি হবে, অভিকর্ষজ ত্বরণ বাড়বে। অর্থাৎ এখানটায় 0 আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে আবার যত উপরের দিকে উঠি আবার কমতে থাকে। কারণ সেটাও আমরা আগের দিন যেখানে জেনেছিলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমে যায়। ফলে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ আগের দিন যেমন লেখচিত্র এঁকেছিলাম পৃষ্ঠ থেকে বাইরের দিকে, আজকে আমরা কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত আসবো, অভিকর্ষজ ত্বরণের কেমন পরিবর্তন হয় তার লেখচিত্র আঁকার একটু চেষ্টা করি। দেখো কেমন আসে লেখচিত্রটা। কেন্দ্রে 0 এটা তো বুঝলাম, আর কেন্দ্র থেকে যত উপরের দিকে আসবো, উপরের দিকে মানে কোথায়, পৃষ্ঠের দিকে আসবো, অভিকর্ষজ ত্বরণ তত বাড়তে থাকবে। আর সর্বোচ্চ কোথায় হবে, পৃথিবী পৃষ্ঠে। এবার যদি কেউ পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে যায় তখন কি হবে, অভিকর্ষজ ত্বরণ আরও কমে যাবে। ফলে দেখো লেখচিত্রটা যদি আমরা আঁকার চেষ্টা করি কেমন দেখতে হবে। এইটা হচ্ছে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বুঝছে, পৃথিবীর কেন্দ্র থেকে যত কোন পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ, এই দূরত্বটাকে পৃথিবীর ব্যাসার্ধ ধরছি, মানে এখান থেকে এই পর্যন্ত কত 6400 কিলোমিটার। আমরা জানি কি হবে, পৃথিবীর কেন্দ্র থেকে যত পৃষ্ঠের দিকে প্রবেশ করব, যত পৃষ্ঠের দিকে আসবো অভিকর্ষজ ত্বরণের মান কি হয়, বাড়তে থাকে, তাই তো? ফলে লেখচিত্রটা এইভাবে বাড়বে। দেখো পৃথিবীর কেন্দ্রে 0, তারপরে যত দূরত্ব বাড়ছে অভিকর্ষজ ত্বরণ জি এর মানও বেড়ে বেড়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে সর্বোচ্চ। তারপরে আগের দিন শিখেছিলাম এবার পৃথিবী পৃষ্ঠ থেকে যত বাইরে যায় অভিকর্ষজ ত্বরণ এইভাবে কমে, এইভাবে কমে থাকে। এটা পৃথিবী পৃষ্ঠের বাইরে। মানে আমি এখানটা যদি লিখি, দেখো এই লেখচিত্রটা আগের দিন এরপর থেকে গেছিলাম, পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরের দিকে গেলে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। আজকের একদম কেন্দ্র থেকে পৃষ্ঠ, এই জায়গাটা কি, পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কেমন হয়, এটা কি পৃথিবী পৃষ্ঠের বাইরে, পৃথিবী পৃষ্ঠের বাইরে, বাইরের দিকে গেলে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পাচ্ছে। এটা কি পৃথিবীর অভ্যন্তরে, অভ্যন্তরে কেমন হচ্ছে তার লেখচিত্র অঙ্কন করা হলো। বুঝতে পারলে? আগের দিন আমরা দ্বিতীয় পার্টটা গেছিলাম, আজকে পুরো অংশটা আঁকলাম। এই লেখচিত্র থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সর্বোচ্চ। পৃথিবী থেকে যত ভিতরে প্রবেশ করে কমবে, বাইরে গেলেও কমবে, তবে বাইরে গেলে খুব দ্রুত হারে কমে। ওই জন্য লেখচিত্রটা এরকম সমানুপাতি হারে হয় না, আরও বক্ররেখা হয়ে গেছে, খুব দ্রুত হারে কমে। কারণ ওখানে 2h/r ছিল, এখানে h/r। বুঝে গেল? কারণ আগের দিন আমরা সম্পর্ক শিখেছিলাম কি, যদি মনে করো পৃথিবী পৃষ্ঠের বাইরে সম্পর্কটা এরকম ছিল, জি ড্যাশ সমান জি ইন্টু 1 - 2h/r। আর আজকে কি ছিলাম, জি ড্যাশ সমান জি ইন্টু 1 - h/r। অর্থাৎ দেখো এখানে h/r পরিমাণ কমছে, আর ওখানে 2h/r, মানে ওখানে দ্বিগুণ কমেছিল। 1 কিলোমিটার প্রবেশ করলে যতটা কমে, 1 কিলোমিটার উঠলে তার দ্বিগুণ পরিমাণ অভিকর্ষজ ত্বরণ কমে যায়, কারণ এর 2 গুণ আছে। তাও আরও পদ আছে, সেগুলো তো আমরা যোগ করিনি, আগের দিন বলছিলাম, উপেক্ষা করেই এটা এসেছিল। তাই এই হ্রাসটা আরও দ্রুত হারে হচ্ছে। তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের কেমন পরিবর্তন হয় সেটা জানলাম। তাহলে দুটো জিনিস শেখা হয়ে গেল, 4টে কারণে অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হয় শিখলাম, তার মধ্যে 2টো শিখে ফেলেছি। 3 নম্বর কারণটা শিখব, পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের কেমন পরিবর্তন হয় সেটা একটু বোঝার চেষ্টা করব। আসলে কি সমস্যাটা হয় যেন, আমরা পৃথিবীকে পুরোপুরি গোলক ধরে নিয়ে এই সূত্রগুলো প্রতিষ্ঠা করেছি,
কিন্তু পৃথিবীতে পুরোপুরি গোলক হয় না, তাই পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের কিছুটা পরিবর্তন হয়। দেখো কিভাবে পরিবর্তন হয়। তাহলে 3 নম্বর এবার শিখব পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। দেখো পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের কেমন পরিবর্তন হয়। আমরা জানি পৃথিবীর আকার পুরোপুরি গোল নয়, গোলক নয় তো পৃথিবী, অথচ আমরা গোল ধরে নিয়ে পৃথিবীকে আর ব্যাসার্ধের গোলক ধরে নিয়ে আমরা কি প্রমাণ করেছিলাম, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় গোলক, তাহলে এর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি সমান কত হয়, gm/r², এটাই ধরে নিয়েছিলাম। কিন্তু পৃথিবী কি হয়, মেরু প্রদেশটা একটু চ্যাপ্টা হয় আর নিরক্ষীয় অঞ্চলটা একটু ফোলা হয়। মানে পৃথিবীর যদি আকৃতি আমরা প্রকৃতপক্ষে আকৃতিটা দেখতে চাই, এরকম আর ব্যাসার্ধের পুরোপুরি গোলক হবে না, তাই না? পৃথিবীকে পুরোপুরি গোলক ধরে নিতে পারবো না। কারণ কি হয়, কারণ পৃথিবী দেখো আর ব্যাসার্ধের গোলক ধরতে পারবো না। সেক্ষেত্রে কী হয় যেন পৃথিবীর মেরু প্রদেশটা এরকম একটু চেপে যায় আর নিরক্ষীয় অঞ্চলটা একটু ফুলে ওঠে, এরকম দেখতে হয়। মানে অ্যাকচুয়ালি পৃথিবীটা এরকম দেখতে হয়, এই ডট ডট মতো নয়। আমরা এরকম ধরে নিয়ে এটা গণনা করেছি। এই ডট ডট ধরে নিয়ে আমরা এই সূত্রটা প্রতিষ্ঠা করেছি। কিন্তু পৃথিবীর আকৃতি এরকম। ফলে দেখো মেরু প্রদেশের যে ব্যাসার্ধটা আমরা আর ধরছিলাম, এই ব্যাসার্ধটাকে আর ধরছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাসার্ধ কী হবে, এইটা হবে, এখান থেকে এইটুকুনি। আমার নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধ এইটুকুনি ধরছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাসার্ধটা কী হবে, তার থেকে একটু বেশি হচ্ছে না? মেরু প্রদেশে ব্যাসার্ধটা কমে যাচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। কেন? যেহেতু পৃথিবীর আকৃতি কী হচ্ছে, মেরু প্রদেশে একটু চাপা আর নিরক্ষীয় অঞ্চলে একটু ফোলা, তাই ব্যাসার্ধ আর পুরোপুরি আর লিখতে পারি না। ফলে এখানে কী হবে, অভিকর্ষজ ত্বরণ গভীরতার জানা এই যতটা কমে গেছে, আমরা জানি তো পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতায় নামলে কি হয়, অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। তাহলে এই জায়গাটায় অভিকর্ষজ ত্বরণ যা ছিল, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের এই স্থানে অভিকর্ষজ ত্বরণ তা ছিল, যে পরিমাণ ছিল, এইটুকুনি নামলে যা হতো এই জায়গাটা তাই হবে। এই গভীরতায় নামলে এই গভীরতাটুকুনি নামলে যা হতো সেটুকুনি হবে। আবার পৃথিবী পৃষ্ঠে এই জায়গাটা অভিকর্ষজ ত্বরণ তা যা ছিল তার থেকে এইটুকুনি এক্সট্রা উচ্চতাটুকুনি উঠলে, অর্থাৎ যেটুকুনি এক্সট্রা ফুলে গেছে বলে মনে হচ্ছে, সেই উচ্চতাটুকুনি উঠলে যেটুকুনি হতো সেটা হবে। অর্থাৎ এই জায়গাটা কী হবে, অভিকর্ষজ ত্বরণ কমে যাবে। এখানেও খানিকটা অভিকর্ষজ ত্বরণ প্রকৃত মানের থেকে কমে যাবে। কতটা কমবে সেটা দেখতে হবে, যে এই প্রকৃত ব্যাসার্ধের থেকে এই ব্যাসার্ধটা কতটা কম, কারণ মেরু প্রদেশটা চাপা তো, যতটা কম সেই পরিমাণ কমবে। আর আমরা একটু আগেই শিখেছি তো যে এইচ গভীরতায় নামলে অভিকর্ষজ ত্বরণ কত হয়, জি ড্যাশ সমান জি ইন্টু 1 - 2h/r, h/r, এইচ গভীরতায় নামলে। তাহলে এবার এই এইচ গভীরতাটা হিসেব করবে কি করে, প্রকৃত ব্যাসার্ধ আর এই যেটা আমরা যেটা আর ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম আর প্রকৃত যে ব্যাসার্ধ, এই দুটোর পার্থক্য হলেই কতটা চাপা, কতটা ভিতরে প্রবেশ করে আছে সেটা বের করতে পারবো। সেটা এখানে বসিয়ে দেবো, দিলেই চলে আসবে। একই রকমভাবে এই ক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চলে কী করবে, একটুখানি এক্সট্রা ব্যাসার্ধ বেশি হয়ে আছে, মানে একটু বেশি উচ্চতায় উঠে গেছে, সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ কী করবে, জি ইন্টু 1 এখানেও 2h/r হবে। এখানে এইচের মানটা গণনা করে দেখবে যে কতটা অতিরিক্ত ফুলে আছে। এইটুকুনি অংশ ব্যাসার্ধ বেড়ে গেছে বলে মনে হচ্ছে, ওই যেটুকুনি ব্যাসার্ধ বেড়ে গেছে বলে মনে হচ্ছে, এই যে এই অংশটুকুনি, এইটুকুনি অংশ এখানে বসিয়ে দিলে যা হবে, এই জায়গাটা অভিকর্ষজ ত্বরণ। তাই অর্থাৎ পৃথিবীকে আমরা গোলক ধরে নিয়ে সমস্যাটা তৈরি করেছি। পৃথিবীতে পুরোপুরি গোলক নয়, তাই অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে। দুটো ক্ষেত্রেই পরিবর্তন ঘটে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলেও কমে যাচ্ছে খানিকটা ব্যাসার্ধ বেড়ে যাওয়ার জন্য, আর মেরু অঞ্চলে ব্যাসার্ধ কমে যাওয়ার জন্য কমে যাচ্ছে। দুটো কারণেই অভিকর্ষজ ত্বরণ কমে যায় প্রকৃত মানের চেয়ে। এই যে মানটা প্রকৃত মান নয়, যেটা আমরা স্ট্যান্ডার্ড মান ধরে নিই, তার তুলনায় কম হয়।
বোঝা গেল নিশ্চয়ই। তাহলে আমরা এটা কি লিখবো, প্রমাণটা কি বলবো? বলবো পৃথিবীর এই প্রমাণ কিছু নয়, শুধু বলবো পৃথিবীর মেরুপ্রদেশ চাপা আর নিরক্ষীয় অঞ্চল ফোলা। এবার মেরুপ্রদেশ যতটা চাপা সের জন্য খানিকটা অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়, আবার নিরক্ষীয় অঞ্চল যতটা ফোলা, যতটা অংশ এক্সট্রা ব্যাসার্ধ পাওয়া যায়, অতিরিক্ত ব্যাসার্ধ, তার জন্য অভিকর্ষ ত্বরণ ততটাই বৃদ্ধি পায়। সেটা কি করে বের করবো? এই যে অতিরিক্ত ব্যাসার্ধটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেবো, দিলেই চলে আসবে ওই জায়গাটা অভিকর্ষ ত্বরণ। কারণ ওখানে ব্যাসার্ধ একটু এক্সট্রা হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আমরা আর ধরে তো এটা দেখেছিলাম, ওখানে আর প্লাস এইচ হবে। এই হয়ে গেল পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তাহলে আমরা তিনটে কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন জেনে গেলাম। পৃথিবীর গভীরতার জন্য, প্রথমে আগের দিন শিখেছিলাম পৃথিবীর উচ্চতার জন্য, আজকে শিখলাম পৃথিবীর গভীরতার জন্য এবং পৃথিবীর আকৃতির জন্য। আর একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন ঘটে। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘোরার জন্য না পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কিছুটা কমে যায়। প্রকৃত মানের চেয়ে যেটা হওয়া উচিত, এই যে আমরা যেটা স্ট্যান্ডার্ড মান গণনা করে দেখিয়েছিলাম, এর থেকে কিছুটা কম হয়। এটা হয় না পুরোপুরি। কেন? পৃথিবীর আকৃতির জন্য, এই আবর্তন গতির জন্য, নিজের অক্ষের চারপাশে পৃথিবী ঘোরার জন্য অভিকর্ষজ ত্বরণ কিছুটা হ্রাস পায়। আমরা এবার সেটা একটু নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এবার আমরা কি শিখব? 4 পৃথিবীর আবর্তন গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্য অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন হয়? দেখো, পৃথিবী নিজের অক্ষের চারপাশে আবর্তন করছে। এইটা হচ্ছে এবিটা পৃথিবীর অক্ষ ধরলাম। এই অক্ষের চারপাশে কি হচ্ছে? পৃথিবী আবর্তন করছে ওমেগা কৌণিক বেগে। এইটা একটু জানতে গেলে না, এর প্রমাণটা একটু আমাদের বৃত্তীয় গতি ধারণা জানতে হবে। বৃত্তীয় গতি না জানলে একটু বোঝার সমস্যা। তা আমি পৃথিবীর ব্যাসার্ধ কত ধরলাম? আর দেখো, একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আর এ কী করছে? পৃথিবী নিজের অক্ষের চারপাশে পাক খাচ্ছে তো, কত বেগে? ওমেগা বেগে। রৈখিক বেগকে আমরা ভি দ্বারা লিখি, কৌণিক বেগকে তোমরা নিশ্চয়ই জানো ওমেগা দ্বারা লেখা হয়। তাহলে আমরা কি লিখলাম? এটা ডব্লু নয় কিন্তু, এটা ওমেগা। ওমেগা। তাহলে ধরি পৃথিবীর কৌণিক বেগ কত? পৃথিবীর কৌণিক বেগ ওমেগা হলো। এবার পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো একটা স্থানে এই জায়গাটা একটা বস্তু আছে, এম ভরের বস্তু। বোঝা গেল? পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো বস্তু থাকলে কি হয়? পৃথিবী সেই বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কত বলে? এমজি বলে, তাই না? পৃথিবী তার কেন্দ্রের দিকে এমজি বলে আকর্ষণ করবে। এখন একটা জিনিস এখানে খেয়াল করার বিষয়, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। পৃথিবী ওমেগা বেগে ঘুরছে, মানে এই পৃথিবী পৃষ্ঠের উপরে এই যে বস্তুটা আছে, ও কি হবে? পৃথিবীর সঙ্গে ঘুরবে। পৃথিবীর গায়ে তো আটকে আছে, কেন? পৃথিবী ওকে টেনে রেখেছে। আমি যেমন পৃথিবী পৃষ্ঠের ওপর আমরা যেমন দাঁড়িয়ে আছি, পৃথিবী ঘুরছে, আমরাও কি হচ্ছে? পৃথিবীর সঙ্গে ঘুরছি। পৃথিবী যতটা বেগে ঘুরছে, আমরাও ঠিক তত বেগেই কিন্তু পৃথিবীর অক্ষের চারপাশে ঘুরছি, কারণ পৃথিবী পৃষ্ঠের উপরেই এই বস্তুটা আছে। ফলে দেখো, এই বস্তুটা পৃথিবী পৃষ্ঠের উপরে থেকে কোন এই বৃত্তাকার পথে ঘুরবে না? এরকম ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে না? দেখো না, পৃথিবী এই পৃথিবী পৃষ্ঠের ওপর যদি থাকে, পৃথিবী তো নিজে ঘুরছে, তাহলে বস্তুটাও ঘুরে আসবে কোন ব্যাসার্ধের? ও কি আর ব্যাসার্ধের ঘুরবে? ও দেখো এই স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করবে। এই স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করবে। দেখো, এটা বুঝতে পারলে কিনা? এটাই মূল বোঝার বিষয়। দেখো কেমন জিনিসটা। ধরো পৃথিবী, এই বলটাকেই আমরা পৃথিবী হিসেবেই ধরছি। এই বলটা নিজের অক্ষে, এই আমার এই যে দুটো, কলমটা রাখি, এই যে দুটো আঙুল, এই দুটো অক্ষ ধরো, এই অক্ষের সাপেক্ষে কি হচ্ছে? পৃথিবী এরকমভাবে ঘুরছে, তাই তো নাকি?
এবার পৃথিবী পৃষ্ঠের ওপর ধরো কোনো একটা বস্তু আছে, আমি এরকমভাবে ধরি আরও সুবিধা হবে, এরকমভাবে ঘুরছে। তাহলে এই বস্তুটা, এই বিন্দুটার কথা ভেবে দেখো, পৃথিবী ঘুরলে কী হবে, এই বিন্দুটাও ঘুরে যাচ্ছে না? দেখো এই বিন্দুটার গতিপথ লক্ষ্য করে, এই যে বিন্দুটা, এই বিন্দুটা আস্তে 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 ঘুরছে। পৃথিবী যত বেগে ঘুরছে বিন্দুটাও তত বেগে ঘুরছে। কিন্তু ওর ব্যাসার্ধটা দেখো, ও কি পৃথিবীর ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে ঘুরছে? এই যে বিন্দুটা, এর ব্যাসার্ধ কত? এখান থেকে আমরা যদি এখানটা একটা লাইন টেনে দিই, দেখো এই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ও ঘুরবে। দেখো আমরা যদি এরকম একটা লাইন টেনে দিই, ও এই ব্যাসার্ধের বৃত্তাকার পথেই ঘুরবে, তাই না? এই যে এই লাইনটা টেনে দেওয়া আছে, এই ব্যাসার্ধের বৃত্তাকার পথেই ঘুরে আসবে। বুঝে গেল? সেটা আমরা এখানে দেখিয়েছি। দেখো এম ভরের বস্তুটা এই যে এই বিন্দুটা পৃথিবী পৃষ্ঠের উপরে আছে, এই যে এটাই হচ্ছে এম ভরের বস্তু। এবার পৃথিবী ঘোরার জন্য কি হয়, বস্তুটা পৃথিবীর ওপর থাকার জন্য পৃথিবীর সাপেক্ষে একই বেগে ঘুরে আসছে, কিন্তু ওর ব্যাসার্ধ কত হচ্ছে? ওর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, আবর্তনের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা বলতে পারি বস্তুটি পৃথিবী পৃষ্ঠের ওপর অবস্থিত, এম ভরের বস্তুটি কি লিখতে পারি দেখো, পৃথিবী পৃষ্ঠের ওপর অবস্থিত বস্তুটি ও ওমেগা স্থির, পৃথিবী পৃষ্ঠের উপর যে বস্তুটা আছে সেও কি হচ্ছে ওমেগা স্থির কৌণিক বেগে আবর্তন করে। কৌণিক বেগে স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করে। ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করে। আশা করি বুঝতে পেরেছ, ওই বস্তুটাও স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। এখন বস্তুটা যেহেতু বৃত্তাকার পথে আবর্তন করছে না, কোনো বস্তু বৃত্তাকার পথে আবর্তন করলে তার উপর একটা অপকেন্দ্র বল ক্রিয়া করে। তাহলে বস্তুটির ওপর, ফলে আমরা কি লিখতে পারি, ফলে যেহেতু বৃত্তাকার পথে আবর্তন করছে, ফলে বস্তুটির উপর এম ওমেগা স্কয়ার আর পরিমাণ অপকেন্দ্র, এম ওমেগা স্কয়ার আর অপকেন্দ্র বল ক্রিয়া করে। বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য এই বস্তুর ওপর একটা অপকেন্দ্র বল ক্রিয়া করে। অপকেন্দ্র বল কোন দিকে ক্রিয়া করে যেন, ও যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, ও তো আর ওই ও বিন্দুর সাপেক্ষে ঘুরছে, ও বিন্দুকে কেন্দ্র করে, স্মল আর ব্যাসার্ধের, এই ব্যাসার্ধের বৃত্তাকার পথের কেন্দ্রের বাইরের দিকে এম ওমেগা স্কয়ার আর ক্রিয়া করে। অপকেন্দ্র বল একটা ক্রিয়া করে যে কোনো বস্তু, শুধু এর ক্ষেত্রে নয়, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, বস্তুর উপর একটা অপকেন্দ্র বল ক্রিয়া করে কোন দিকে, ওই বৃত্তাকার পথের কেন্দ্রের বাইরের দিকে, অর্থাৎ এদিকে একটা এম ওমেগা স্কয়ার আর পরিমাণ বল ক্রিয়া করছে। বোঝা গেল? কোথা থেকে এলো? এই বৃত্তাকার পথে ঘোরার জন্য অপকেন্দ্র বল। এখন দেখো আমি এই বস্তুটার ভর এম ধরেছি, এটা একটু টেনে দিই, সরল রেখা, এই সরলরেখাটা টেনে দিলাম। এখন এটা যদি এই স্থানে থিটা হয় অক্ষাংশ, এটাও হবে থিটা। এই স্থানের অক্ষাংশ যদি থিটা ধরি, তাহলে এটাও কি হবে? থিটা। দেখো আমরা তাহলে এম ওমেগা স্কয়ার আর কি দুটো অংশে ভাগ করতে পারি। এইদিকের উপাংশটা কত হবে? এম ওমেগা স্কয়ার আর কস থিটা, আর এর লম্ব দিকটা হচ্ছে সাইন থিটা। বুঝা গেল? এই যে এম ওমেগা স্কয়ার আর কে, এই যে এই বস্তুটার উপর এম ভরের বস্তুটা এখানে আছে, তো এম ভরের বস্তুটার উপর কি হচ্ছে, একটা অলিক বল ক্রিয়া করছে, সেটা কি অপকেন্দ্র বল এম ওমেগা স্কয়ার। সেটাকে দুটো উপাংশে ভাগ করলাম, কেন বুঝতে পারবে দেখো। তাহলে এই দিক বরাবর উপাংশটা কত হলো? এম ওমেগা স্কয়ার আর কস থিটা। থিটাটা কি? ওই স্থানের অক্ষাংশ, অর্থাৎ বস্তুটা যে স্থানে আছে সেই স্থানের অক্ষাংশ। এটা হচ্ছে অক্ষাংশ, যে স্থানে থাকবে সেই স্থানের অক্ষাংশ। দ্রাঘিমাংশ তোমরা তো জানো, সেই স্থানের অক্ষাংশ। ফলে একটু লক্ষ্য করে দেখো কেন এটা করলাম, উপাংশের বিভাজনটা কেন করলাম। এই যে বস্তুর ওপর দুটো বল ক্রিয়া করছে, একটা হচ্ছে সেই ওজনটা, মনে পড়ছে ওজনটা কোন দিকে ক্রিয়া করে, এম ভরের বস্তু মানে এমজি বলে পৃথিবী টানছে কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্রের দিকে তিনটে চারটে লাল কালি দিয়ে দেখালাম, কেন্দ্রের দিকে টানছে। আর এই বস্তুটার উপর আবার বাইরের দিকে একটা
অলিক বল ক্রিয়া করছে, অর্থাৎ বস্তুর উপর দুটো বল ক্রিয়া করছে, একটা কেন্দ্রাভিমুখী ওজন আর বাইরের দিকে একটা অলিক বলের উপাংশ। ফলে কি হবে দেখো, বস্তুর ওজন তো এই এমজির জন্য অনুভূত হয়, যত বলে পৃথিবী টানে তার জন্য তো আমরা নিজেদের ওজন অনুভব করি। এখানে কি হচ্ছে, এমজির সঙ্গে এই অংশটা বাদ চলে যাবে, কারণ এটা কি হচ্ছে বাইরের দিকে ক্রিয়া করছে। ফলে বস্তুর উপর ক্রিয়াশীল আপাত ওজন কত? বস্তুর আপাত ওজন আমরা কি লিখতে পারি, কালো কালি লিখি, বস্তুর আপাত ওজন কত লেখা যায়? আপাত ওজন এমজি থেকে কোনটা বাদ যাবে, এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, এই রাশিটুকুনি বাদ যাবে। কেন? কারণ এটা বাইরের দিকে ক্রিয়া করছে, আর এমজিটা কোন দিকে ক্রিয়া করছে, কেন্দ্রের দিকে। এটা হলো বস্তুর আপাত ওজন। প্রকৃত ওজন কোনটা? এমজি। যদি বৃত্তাকার পথে না ঘুরতো, দেখো ওমেগা 0 হয়ে যেত, এই অপকেন্দ্র বলটাও থাকতো না, তখন ওজন এমজি হয়ে যেত। কিন্তু বৃত্তাকার পথে ঘোরে বলে এই অপকেন্দ্র বলটা বস্তুর উপর ক্রিয়া করে, তাই বস্তুর ওজন খানিকটা কমে যায়। কত এলো? এম কমন নিলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা, এটা হলো বস্তুর আপাত ওজন। অর্থাৎ আমরা যদি অভিকর্ষজ ত্বরণ কত ধরে নিই ওই স্থানে, অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ ধরে নিলাম, কোন ওই স্থানে যে স্থানে বস্তুটা আছে, তাহলে ওজন নিশ্চয়ই কি হবে, এম জি ড্যাশ, ওই স্থানের ওজন কত, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, আর এইটা নিশ্চয়ই সমান হবে। এটা হয়তো বস্তুর আপাত ওজন বোঝাচ্ছে বা ওই স্থানের ওজন বোঝাচ্ছে এই অংশটা, আর আমি ধরে নিলাম ওই স্থানের আপাত অভিকর্ষজ ত্বরণ কত, জি ড্যাশ। ফলে ওজন কত হবে, এই স্থানে বস্তুর ওজন এম জি ড্যাশ হবে। কেন? আমি ধরে নিচ্ছি ওখানটায় অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ আছে, আপাত হবে। কেন? পৃথিবী ঘুরছে বলে, না ঘুরলে কিন্তু জি থাকতো, ঘুরছে বলে এখানটা কত ধরে নিচ্ছি, জি ড্যাশ। ফলে বস্তুটার ওজন কত হওয়া উচিত, এম জি ড্যাশ। সেটা কি হবে, এই যেভাবে গণনা করেছি এই যে আপাত ওজন, এই দুটোর সঙ্গে সমান হবে। ফলে সরল করলে কি আসছে দেখো, সরল করলে আমরা দেখতে পাচ্ছি আবর্তন গতির জন্য অভিকর্ষ ত্বরণ কতটা কমে যাচ্ছে। দেখো জি ড্যাশটা ধরে নেওয়া হলো, যে ধরছি ওই স্থানে অভিকর্ষ ত্বরণ কত হবে, জি ড্যাশ। ফলে সরল করলে দেখো জি ড্যাশ সমান কত আসছে, এম উঠে যাচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা। অর্থাৎ জি ড্যাশ সমান আমরা জি কমন দিয়ে লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা বাই জি। এই হলো অভিকর্ষজ ত্বরণ। জি ড্যাশটা হচ্ছে ওই স্থানের আপাত অভিকর্ষজ ত্বরণ, আর জিটা কি, প্রকৃত অভিকর্ষজ ত্বরণ। কেন এটা জি ড্যাশ হলো, পৃথিবী আবর্তন করছে বলে। তুমি দেখো যদি পৃথিবী আবর্তন না করতো, সেক্ষেত্রে আমরা এই ওমেগার ভ্যালুটা কত বসাতাম, ওমেগা 0 এখানে বসিয়ে দেখো, তখন জি ড্যাশ আর জি সমান হবে। অর্থাৎ ওই স্থানের আপাত অভিকর্ষ ত্বরণ আর প্রকৃত, যেটা আমরা আগে জানতাম জি এম বাই আর স্কোয়ার, এই যে জি সমান জানতাম না, জি এম বাই আর স্কোয়ার, তার সঙ্গে সমান হয়ে যাবে যদি পৃথিবী আবর্তন না করে। কিন্তু পৃথিবী আবর্তন করছে বলে এই পরিমাণটা কমে যায়। আশা করি বুঝতে পারলে। পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত হলো। এখানে দুটো জিনিস আমাদের জেনে রাখতে হবে, কি কি যেন, একে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে কি হয়, থিটার ভ্যালু কত হয়, থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, তাই তো। নিরক্ষীয় বা বিষুব অঞ্চলে অক্ষাংশ কত হয়, 0 ডিগ্রি। ফলে এখানে যদি বসায় জি ড্যাশের ভ্যালু কত আসে, দেখো জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রি বাই জি। অর্থাৎ সরল করলে কি আসবে, জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। অর্থাৎ এই জিটা গুণ করেও দিতে পারো। অর্থাৎ জি প্রাইম সমান কত আসছে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এই ওমেগা স্কোয়ার আর পরিমাণ কমে যাচ্ছে। কোথায়, নিরক্ষীয় অঞ্চলে। জিটা হচ্ছে প্রকৃত অভিকর্ষজ ত্বরণ, জি এর ভ্যালু প্রকৃত অভিকর্ষজ ত্বরণ, তার থেকে কতটা কমে যাচ্ছে, ওমেগা স্কোয়ার আর পরিমাণ কমে যায়। এই একটা কেস। আর একটা কেস তোমাদের জানতে হয় 2-এ, মেরু অঞ্চলে। মেরু মানে এই প্রান্তে কি হয় দেখি, মেরু অঞ্চলে থিটা কত ডিগ্রি হবে, দেখো থিটা 90 ডিগ্রি। ফলে এই সূত্রে যদি বসায় জি ড্যাশ সমান কত আসবে, জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 90 বাই জি। কস 90 মানে কত, 0। ফলে জি ড্যাশের মান হবে কত, জি। অর্থাৎ মেরু অঞ্চল অভিকর্ষজ ত্বরণ সেই জিই থাকবে।
কোনো পরিবর্তন হয় না। মেরু অঞ্চলে আবর্তন গতির জন্য অভিকর্ষজ ত্বরণের কোনো পরিবর্তন হয় না, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এই ওমেগা স্কোয়ার আর পরিমাণ হ্রাস পায়। পৃথিবীর আবর্তন গতির জন্য মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কমে যায়, অর্থাৎ এই জায়গাটায় জি হলে এখানটা কমতে কমতে কত কমে যায়, এই জায়গাটা এসে ওমেগা স্কোয়ার আর পরিমাণ কমে যাচ্ছে, মানে এর তুলনায় এখানে ওমেগা স্কোয়ার আর পরিমাণ কম। অর্থাৎ যত তুমি মেরু অঞ্চল থেকে আস্তে আস্তে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসবে অভিকর্ষজ ত্বরণ তত হ্রাস পেতে থাকবে। এখানটা সবচেয়ে কম কমে যাবে কত, ওমেগা স্কোয়ার আর অভিকর্ষজ ত্বরণ হ্রাস পাবে মানে কি ওজনও হ্রাস পাবে, অর্থাৎ তোমার ওজন এখানে সর্বাধিক, মেরু অঞ্চলেই সর্বাধিক। এবার মেরু অঞ্চল থেকে যত এদিকে আসবে ওজন আস্তে আস্তে কমবে, নিরক্ষীয় অঞ্চলে এসে ওজন সর্বনিম্ন হয়। কেন নিশ্চয়ই বুঝতে পারলে, পৃথিবীর আবর্তন গতির জন্য। দেখো তাহলে অভিকর্ষজ ত্বরণ gm/r², এই যে ফর্মুলা, এটা বলা যায় না, সব জায়গায় নয়। আবর্তন গতির জন্য কমে, পৃথিবীর আকৃতির জন্য কমে, আবার পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য কমে, অনেক কোনো একটা স্থানে অভিকর্ষজ ত্বরণ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তুমি বলতে পারবে না যে মানটা এটা হবে, সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মান পাওয়া যায়, ওই জন্য সব জায়গায় বস্তুর ওজনও আলাদা আলাদা হয়। প্রত্যেকটা স্থানে অভিকর্ষজ ত্বরণ পৃথক পৃথক হয়, কারণ সব জায়গায় আর এর মান একই নয়, আবর্তন গতি একই নয়, অক্ষাংশ একই নয়, ফলে পাল্টে যায়, অনেকগুলো কারণ দায়ী। বোঝা গেল? এই যে আমরা আজকের শিখে গেলাম যে কি কি কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হতে পারে। কোনো একটি স্থানে যখন অভিকর্ষজ ত্বরণ বের করতে বলবো, সবকটা কিন্তু একসঙ্গে প্রভাব ফেলতে পারে, কোনো একটি কারণ যে শুধুমাত্র প্রভাব ফেলে এরকম নয়, সবকটা একসঙ্গে প্রভাব ফেলতে পারে। এই তাহলে আমাদের অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা হয়ে গেল কি কি বিষয়ের উপর নির্ভর করে। এর পরের ক্লাসে আমরা কি শিখবো জানো, গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা এই ক্লাসটা দেখতে থাকো, সবাই ভালো থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।